আসসালামু আলাইকুম এভরিওয়ান, এমএস ওয়ার্ডের ৫ নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে যেকোনো টপিকের উপরে চার্ট তৈরি করতে হয়, হেডার, ফুটার এবং পেজ নাম্বার কিভাবে আমরা ব্যবহার করব, স্ক্রিনশট কিভাবে নিতে হয়, ওয়ার্ড আর্টের কাজ কি এবং ইকুয়েশন ব্যবহার করে বিভিন্ন ধরনের গাণিতিক সমীকরণ কিভাবে লিখব সেই সকল বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। তো যেহেতু আমাদের কাজগুলো ইনসার্ট মেনু থেকে করতে হবে, এই জন্য আমি ইনসার্ট মেনুতে চলে যাচ্ছি। তো প্রথমে আমরা চার্ট নিয়ে আলোচনা করি। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন চার্ট। এই চার্টটি তৈরি করার জন্য আমাদের প্রথমত একটা যে কোনো টপিক সিলেক্ট করতে হবে এবং সেই টপিকের উপর নির্ভর করে সকল ডাটা কালেক্ট করতে হবে। তো ধরুন এখানে এই যে কলাম চার্ট, লাইন চার্ট, পাই চার্ট, বার চার্ট, অনেকগুলো চার্ট দেখতে পাচ্ছেন, তাই না? তো আমাদের প্রথমত একটা টপিক সিলেক্ট করে নিতে হবে। তো এই জন্য আমি একটি কাজ করছি, আমি ইন্টারনেট ব্রাউজারে চলে যাচ্ছি এবং এখান থেকে চ্যাট জিপিটি ওপেন করে নিচ্ছি। আচ্ছা, আমাদের যেহেতু কিছু ডাটা কালেক্ট করতে হবে, তো আমরা চাইলে গুগল থেকেও কালেক্ট করতে পারি, তবে চ্যাট জিপিটি থেকে ডাটাগুলো কালেক্ট করলে সেই ডাটা অ্যানালাইজ করে আমাদের সঠিক ডাটাগুলো পেতে সহায়তা করবে। এই জন্য আমি চ্যাট জিপিটিটা ওপেন করে নিলাম। আপনারা চাইলে জেমিনাইও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি চ্যাট জিপিটিকে একটি কমান্ড দিচ্ছি, ইন্টারনেট ইউজার পার্সেন্টেজ ফ্রম 2019 টু 2024 অফ বাংলাদেশ। তারপর এখান থেকে সেন্ডে ক্লিক করে দিলাম। এবার সেই ডাটাগুলো অ্যানালাইজ করে আমাকে দিয়ে দিবে। তো আপনারা দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটি ডাটাগুলো কালেক্ট করে আমাকে দিয়ে দিয়েছে। তো এখানে একটু খেয়াল করুন, এই যে 2019 সালে কত ছিল, 2019 সালে 30.4 ছিল এবং 20 সালে 36.1 এবং 21 সালে 38.9, 22 সালে 41.6। আচ্ছা যাই হোক, এখানে যে ডাটাগুলো পাইলাম এটার উপর আমরা কি করব, একটা চার্ট তৈরি করব। এই জন্য আমি আবার এমএস ওয়ার্ডে চলে যাচ্ছি। এমএস ওয়ার্ডে যাওয়ার পর এবার এখান থেকে কলাম চার্টটা চুজ করলাম, করার পর এখান থেকে ওকেতে ক্লিক করলাম। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি চার্ট চলে আসছে এবং পাশাপাশি একটা এক্সেল ফাইল ওপেন হয়ে গেছে। তো এই যে এক্সেল ফাইলটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা ডাটাগুলোকে এডিট করতে পারবো। তো এখানে দেখুন, এখানে 3টা কলাম করে আছে, তাই না? আমি চাচ্ছি আমি একটা কলাম করে কাজটা করব, মানে এতগুলো কলাম আমি রাখবো না। তো এই ক্ষেত্রে আমি এই যে এই পাশে যে কলামগুলো আছে এগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, কলামগুলোকে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করার পর এই যে এবার এই যে এখানে ক্যাটাগরি যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। তো ক্যাটাগরিগুলো ডিলিট করার পর এই জায়গায় আমি ইয়ারগুলো দিয়ে দিচ্ছি, 2019, 2020, 21, 22, 23, 24, 24 পর্যন্ত ডাটা পেয়ে গেলাম, তাই না? ওকে, এখন এই যে এখানে যে ডাটাগুলো আছে এগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি এবং পিলারের এই জায়গা থেকে আমি এগুলোকে জাস্ট সিলেক্টটা বাতিল করে দিচ্ছি, মানে এই জায়গায় এগুলো আমি সিলেক্ট করবো না, আমি ডিলিট করে দিচ্ছি বা বাতিল করে দিচ্ছি সিলেক্টটা। এখন শুধুমাত্র আমার একটা একটা করে পিলার নিয়ে আমি কাজ করব, মানে সিরিজ 1। এই সিরিজ 1 মানে হলো এই যে একটা পিলার হবে, সিরিজ 2 বা 3 থাকলে 2-3টে পিলার হইতো আর কি। তো আমি এখানে সিরিজ না দিয়ে আমি আপনাদের বোঝার সুবিধার্থে পিলার লিখে দিচ্ছি, পিলার 1। ওকে, তো নাও এইবার আমরা যেটা করব, এই যে এখানে 2019 সাল না, 19 সালে কত ছিল, 30.4% ছিল, তাই না? তো আপনারা পার্সেন্টেজ চিহ্নটা দেওয়ার জন্য কিবোর্ড থেকে শিফট প্রেস করে 5 দিবেন। 5 একটা দেখবেন কি দেখতে পাবেন অ্যালফাবেটের উপরে, 5টা দিলে পার্সেন্টেজ চিহ্ন চলে আসবে। দ্যাটস ইট। এবার 2020 সাল, এটা ছিল 36.1%। ওকে, দিলাম। আচ্ছা, তো আমরা একটু দেখি আসলে চ্যাট জিপিটির ডাটাগুলো একটু ভালো করে দেখি। হ্যাঁ, ঠিক আছে, 38.9%। তো এটাও আমি দিয়ে দিচ্ছি। আমি এমএস ওয়ার্ডে চলে যাচ্ছি এবং এখানে এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, বাকিগুলো আমি এখান থেকে আবার কপি করে নিচ্ছি, এই যে এইভাবে কপি করে নিয়ে বসিয়ে দিচ্ছি। ওকে, এটা করে কপি করে নিয়ে বসিয়ে দিচ্ছি। তো আমাদের যে কোনো শিট বা চার্ট তৈরি করার ক্ষেত্রে অবশ্যই আগে আমাদের সে চার্ট সম্পর্কে বুঝতে হবে, সে চার্টের ডেটা থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা কোনো চার্ট তৈরি করতে পারবো না। তো আপনারা একটু স্ক্রিনে খেয়াল করুন, দেখুন এই যে আমাদের চার্টটা কিন্তু আমরা যে ডাটা দিয়েছি তার উপরে বেস করে চার্টটা তৈরি হয়ে গেছে। এখন আপনারা চাইলে এই যে এক্সেলের পপ আপটা এটা ক্লোজ করে দিতে পারেন। ওকে, আমি ক্লোজ করে দিলাম এবং এই যে এখানে টাইটেল যেটা আছে পিলার লেখা আছে, আমি এটা পিলার দেবো না, আমি এটা দিব যে ওই যে আমাদের যে প্রশ্নটা আমরা চ্যাট জিপিটিকে করলাম এইটা দিচ্ছি, এই যে এটা এটা আমি কপি করে নিলাম। করার পর এবার এই যে এই জায়গায় গিয়ে এটা পেস্ট করে দিলাম। দ্যাটস ইট, এটা আমার টপিক হয়ে গেল। আচ্ছা, এখন এই যে চার্টটা যেটা আছে এই চার্টটাকে আমি চাচ্ছি একটু কালার করব। এই জন্য কালারে যাচ্ছি, চেঞ্জ কালারে গিয়ে এখানে অনেক কালার আছে, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা করে নিতে পারেন। ওকে, আমি এটা করে নিলাম।
আচ্ছা, এখন এই যে এখানে পিলারের উপরে ডাটাগুলা যদি দেখা যাইত যে 2019 সালে কত ছিল, 2020 সালে কত ছিল, তাহলে সুন্দর লাগতো না আরেকটু? তো এই যে পিলারের উপরে যদি আপনি ডাটাগুলো আনতে চান, আপনাকে যেটা করতে হবে এই চার্টের স্টাইলটা চেঞ্জ করতে হবে। স্টাইলটা চেঞ্জ করে এই যে এই স্টাইলটা সিলেক্ট করুন, এই যে এটা। তো আমি এখান থেকে এটা নিলাম, অসুবিধা নাই। পিলার একটা আছে, এই একটা পিলারের মধ্যে দেখাচ্ছে 2019 সালে এত পার্সেন্ট ছিল, 2020 সালে এত। এখানে পাশে এগুলো প্রয়োজন নাই, অসুবিধা নাই। এতটুকু থাকলে হচ্ছে আমার। তো এইভাবে আমরা সহজে, খুব সহজে আমাদের এই যে চার্টটা আমরা তৈরি করে ফেলতে পারি। আপনি চাইলে এখানে আরো কিছু মোড আছে, ডার্ক মোড, লাইট মোড, এগুলো আপনারা ফলো করতে পারেন, এগুলো আপনারা ব্যবহার করতে পারেন অ্যাজ ইউ উইশ। ঠিক আছে, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন কিভাবে আমরা চার্ট তৈরি করব। আপনারা চাইলে এই চার্টের স্টাইলটা এখান থেকে চেঞ্জ করতে পারেন, বা চার্টের টাইপটা এখান থেকে চেঞ্জ করতে পারেন। যেমন লাইন চার্টে যেতে পারেন, এই যে 2019-এ কত ছিল এত, 2020-এ এত, এটা মোটামুটি। বাট কলাম চার্টটা আমার মতে বেস্ট, কলাম চার্টটা স্মার্ট দেখাচ্ছে এটার থেকে। তার থেকে আমার এই যে প্রথম যেটা ছিল এটাই ভালো লাগছে, এই যে এটা আমার কাছে ভালো লাগছে। ওকে, আপনারা চাইলে কালারটা চেঞ্জ করে নেন এখান থেকে, এই যে এখান থেকে কালারটা চেঞ্জ করে নিতে পারেন। ওকে, দ্যাটস ইট। আর এই পাশ থেকে আপনারা যদি চান চার্টের টাইপটা চেঞ্জ করে নিতে পারেন। আচ্ছা, এখানে পাই চার্ট, বার চার্ট দেখতে পাচ্ছেন, এগুলো কখন ব্যবহার করবেন? তো পাই চার্ট কখন ব্যবহার করা হয়, ধরেন আমি একটা উদাহরণ দিয়ে বলি। আমাদের দেশে যেমন প্রত্যেক বছরই তো মনে করলেন বিভিন্ন শিক্ষার্থী পাস করে, তাই না? তো আমি একটা উদাহরণ দিয়ে বলি। এই বছর মনে করেন 2025 সালে কোন শিক্ষা বোর্ডে সবচেয়ে বেশি ভালো ফলাফল করেছে? তো আমরা যদি এই বিষয়টা খণ্ডাংশকারে বোঝাতে চাই যে কোন বোর্ড সবচেয়ে বেশি ভালো ফলাফল করেছে, তো সেটা আমরা এই পাই চার্টে সাহায্য করতে পারি। যেমন রাজশাহী বোর্ড অনেক ভালো রেজাল্ট করেছে, তারপর হলো যে ঢাকা বোর্ড, তারপর হলো চট্টগ্রাম বোর্ড, তারপর হলো দিনাজপুর বোর্ড, তারপর হলো বরিশাল বোর্ড। এই যে এভাবে আমরা কি করতে পারি, কাজটা করতে পারি। মানে পাই চার্টের সাহায্যে আমরা যে কোনো বিষয়ের খণ্ডাংশকারে ফলাফল দেখাইতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা যখন প্র্যাকটিক্যাল লাইফে এই কাজগুলো প্রয়োগ করবেন, তখন আপনারা নিজেরাই বুঝবেন যে আপনার জন্য কোন চার্টটি উপযুক্ত, বা আপনি কোন চার্টটি ব্যবহার করলে আপনার রেজাল্টটা ভালো করে ফুটিয়ে তুলতে পারবেন। তো এই ছিল আমাদের চার্টের টপিক। আচ্ছা, এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনশট একেবারে বেসিক একটা বিষয়। ফর এক্সাম্পল, আমি যদি চ্যাট জিপিটির এই ডাটাগুলোকে আমি একটা স্ক্রিনশট নিতে চাই, আমি যেটা করব, এমএস ওয়ার্ডে যাচ্ছি, এই জায়গায় গিয়ে এই স্ক্রিনশটের মধ্যে ক্লিক করলাম, তারপর এখান থেকে স্ক্রিন ক্লিপিংয়ে যাচ্ছি। এবার এই যে এই যতটুকু লাগবে ততটুকু আমি সিলেক্ট করে দিলেই কি হবে, এটা এমএস ওয়ার্ডে চলে যাবে। দেখুন, এমএস ওয়ার্ডে চলে আসছে। তো এইভাবে খুব সহজে আপনারা স্ক্রিনশট নিতে পারেন। তাছাড়া কিবোর্ডের একটা কি আছে, এই যে কিবোর্ডের এই কিটা যদি প্রেস করেন, প্রিন্ট স্ক্রিন নামে একটা কি দেখতে পাবেন। আপনাদের সবার কিবোর্ড আছে, এই জায়গায় থাকবে না, উপরে থাকে। এই যে উপরে এই জায়গায় থাকে, আপনার কিবোর্ডে দেখবেন প্রিন্ট স্ক্রিন নামে একটা কি আছে। এটা যদি আপনারা কখনো প্রেস করেন, এটা যদি প্রেস করেন, দেখবেন স্ক্রিনশটের অপশনটা আসবে। এবার আপনি যতটুকু এরিয়া সিলেক্ট করে দিবেন, ততটুকু স্ক্রিনশট হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আবার আরেকটা কাজ করতে পারেন আপনারা, উইন্ডোজ হোল্ড করে, মানে উইন্ডোজটা চেপে ধরবেন, তারপর যদি এই কিটা প্রেস করেন, দেখবেন স্ক্রিনশট হয়ে যাবে। দেখুন, একটা স্ক্রিনশট হয়ে গেছে। আর এই স্ক্রিনশটগুলো আপনারা কোথায় দেখতে পাবেন? এগুলো আপনারা এই যে দিস পিসের মধ্যে গেলে, তারপর এখান থেকে পিকচারে গেলে, এই যে স্ক্রিনশটের ভিতরে আপনারা সকল স্ক্রিনশটগুলো পেয়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা স্ক্রিনশট কিভাবে নেয় সেটাও শিখে ফেললাম। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইন ভিডিও। তো আপনারা যদি কোনো প্রেজেন্টেশন বা ভিডিও ক্রিয়েট করতে চান, এই ক্ষেত্রে আপনারা এই অনলাইন ভিডিওটা ব্যবহার করতে পারেন। তো এটা সাধারণত আমাদের পাওয়ার পয়েন্ট সফটওয়্যারে ব্যবহার করা হয়, এই এমএস ওয়ার্ডে এটা লাগে না। এখানে অনেকগুলো কাজ আছে যেগুলো আমাদের এমএস ওয়ার্ডে প্রয়োজন হবে না। যেমন এই পাশ থেকে আমরা যতগুলো কাজ শিখলাম, এগুলো ম্যাক্সিমামই আমাদের পাওয়ার পয়েন্টে ব্যবহার হবে, এমএস ওয়ার্ডে এত বেশি ব্যবহার হয় না। ঠিক আছে, তাহলে আমরা এটা স্কিপ করলাম। আর এই পাশ থেকে আমরা কয়েকটা কাজ আছে, এগুলো একটু আমরা দেখি। হেডার, ফুটার, পেজ নাম্বার, এগুলো আমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ। তো আমি এগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো হেডার ফুটার আমরা যদি ব্যবহার করতে চাই, হেডার মানে কি, আমি যদি হেডারে ক্লিক করি, তারপর এখান থেকে যদি এডিট হেডারে যাই, আপনারা দেখতে পাচ্ছেন এই যে পেজের এই যে এখানে যে মার্জিনটা থাকে, মার্জিনের উপরে অংশে যেটা আছে, এটাকে হেডার বলা হচ্ছে। আমি আবার দেখিয়ে দিচ্ছি। এই যে আমরা হেডারে গেলাম, হেডারের উপরে যে অংশটা আছে, মানে এই যে মার্জিন যেটা থাকে নর্মালি পেজে, আমরা কিন্তু এটার উপর লিখতে পারি না, তাই না? কিন্তু আপনি যদি চান, এই যে হেডারে গিয়ে, এডিট হেডারে গিয়ে আপনি এখানে চাইলে কি করতে পারবেন, এই যে মার্জিনের উপরে অংশে লিখতে পারবেন। আচ্ছা, তো এখন উপরের অংশে আমরা কি লিখবো? ফর এক্সাম্পল, আমি এখানে একটা কিছু লিখি। আচ্ছা, আমি আজকে সকালে একটা ডকুমেন্ট তৈরি করেছিলাম, সেই ডকুমেন্টটা এখানে জাস্ট এনে কপি পেস্ট করে দিই। এই যে কপি করলাম, এবং এই যে এই জায়গায় গিয়ে এটা পেস্ট করে দিচ্ছি। ওকে, কপি পেস্ট করে ফেললাম, দ্যাটস ইট। তো কপি পেস্ট যেহেতু করে ফেলছি, এবার আমরা কি করলাম, এই যে এখান থেকে এই যে ক্লোজ হেডার অ্যান্ড ফুটার, এখানে ক্লিক করে দিলাম। আচ্ছা, এবার একটু খেয়াল করুন তো, আমাদের ডকুমেন্টে কয়টা পেজ আছে এখন? একটা পেজ আছে, তাই না? আচ্ছা, আমি যদি এখন কয়েকটা পেজ এখন বাড়াই ফেলি, তাহলে কিভাবে বাড়াবো? আমি সাপোজ কন্ট্রোল এন্টার প্রেস করতেছি, এই যে কন্ট্রোল এন্টার, কন্ট্রোলটা হোল্ড করে রাখবেন, মানে এই যে কিবোর্ড আছে না, কিবোর্ডের কন্ট্রোলটা হোল্ড করে তারপর কি এই যে এই এন্টার বাটনটা প্রেস করবেন। তাহলে কি হবে, আপনার এখানে নতুন পেজ বাড়বে।
তো এখন একটু খেয়াল করুন তো আমাদের এখানে কয়টা পেজ আছে? 4টা পেজ। আমি কয় নাম্বার পেজে আছি? আমি এখন 2 নাম্বার পেজে আছি, তাই না? আচ্ছা, তো আপনি একটু ভালো করে খেয়াল করলে দেখবেন আমাদের প্রত্যেকটা পেজে এই যে হেডারটা চলে আসছে। তো এখানে হেডার ফুটারের সুবিধা হলো আপনি যদি এক পেজে কোনো কিছু টাইপ করেন অথবা এক পেজে যদি একটা লেটার প্যাড তৈরি করতে চান, সেটা প্রত্যেক পেজে অটোমেটিক হবে। অর্থাৎ আপনি যতগুলো পেজ তৈরি করবেন সবগুলো পেজে এই হেডার ফুটারটা চলে আসবে। বুঝাতে পারছি বিষয়টা? আচ্ছা, এখন আমি যদি এখানে আবার এডিট করতে চাই, কোনো কিছু ভুল হয়ে গেছে এখন এডিট করতে চাই, তাহলে কি করব? এই যে হেডারের মধ্যে ডাবল ক্লিক করলে আমরা কিন্তু এখানে এডিট করতে পারবো। আবার ডকুমেন্টে যদি কোনো এডিট করতে হয় তাহলে আমরা ডকুমেন্টে বডিতে ক্লিক করব, দ্যাটস ইট, আমরা ডকুমেন্টে চলে আসছি। তো এভাবেই খুব সহজে আপনারা হেডার দিয়ে আপনাদের কাজগুলো করতে পারেন। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? হেডার কিভাবে ব্যবহার করে। আচ্ছা, ফুটার যেটা আছে সেই ফুটারটা কিভাবে ব্যবহার করে। ফুটার হলো আসলে পেজের নিচের অংশ। এই জায়গায় অনেকে দেখবেন তাদের অ্যাড্রেস, তারপর মোবাইল নাম্বার এগুলো শেয়ার করে। আপনারা চাইলে অ্যাড্রেস বা মোবাইল নাম্বার এখানে দিতে পারেন। ফর এক্সাম্পল আমার এখানে কিন্তু করা আছে, আমি জাস্ট এগুলো এনে পেস্ট করে দিচ্ছি। এই যে আমার এখানে এই জায়গায় করা আছে, এই যে আমি জাস্ট এটাকে কপি করে এই জায়গায় এখানে এসে পেস্ট করে দিই। তাহলে আপনারা দেখবেন খুব সুন্দর লাগবে এটা। এই যে পেস্ট করে দিলাম। তো এটাকে পেস্ট করার পর আমরা আবার ডকুমেন্ট বডিতে ক্লিক করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজে পেজের উপরে এবং নিচের অংশটা সেটআপ হয়ে গেছে। তো হেডার ফুটারের সাহায্যে আপনারা এই কাজগুলো খুব সহজে করে ফেলতে পারবেন। তারপর এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটি হলো পেজ নাম্বার। অর্থাৎ আপনি মনে করলেন একটি ডকুমেন্ট তৈরি করে ফেলছেন। এখন এই ডকুমেন্টের মধ্যে মনে করলেন 15 থেকে 20টা পেজ আছে। আপনি চাচ্ছেন প্রত্যেকটা পেজে পেজ নাম্বারটা থাকুক। তো এই ক্ষেত্রে আপনি এই যে পেজ নাম্বারে যাবেন, পেজ নাম্বারে যাওয়ার পর পেজের নাম্বার যেহেতু নিচে হয় এইজন্য আমি বটম আপ পেজে যাচ্ছি। বটম আপ পেজে যাওয়ার পর একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে দেখতে পারবেন পেজ 1 অফ 1, এই যে বোল নাম্বার 3 পেজ 1 অফ 1 এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করলে আপনারা দেখতে পাবেন পেজ 1 অফ 1 এটা হয়ে গেছে। বুঝতে পারছি? তাহলে এভাবে খুব সহজে আপনারা যদি পেজের নাম্বার দিতে চান দিতে পারেন। তো আমি এটা দিয়ে দিলাম। দেখুন আমার এখানে পেজের এই যে একটু যদি আমি স্ক্রল করে আপনাদের দেখাই, পেজ 2 অফ 4, পেজ 3 অফ 4, অর্থাৎ আমাকে আলাদা আলাদা করে পেজ নাম্বারটা লিখতে হয় নাই, অটোমেটিক্যালি পেজ নাম্বারটা হয়ে যাচ্ছে। তো এই পদ্ধতি ফলো করে আপনারা সহজে পেজ নাম্বার দিতে পারবেন আশা করি। আর টেক্সট বক্সের কাজটা তো আমি আপনাদের অলরেডি করিয়েছি, সেটা দিয়ে আপনারা চাইলে যে কেউ বিজনেস কার্ড করতে পারবেন। এই যে এখানে আপনারা কিছু লিখতে পারবেন বা বিজনেস কার্ড করতে পারবেন। এই যে এই জায়গা থেকে সাইজ দিয়ে কাজটা করে ফেলতে পারবেন। অথবা যেখানে আপনি কিছু লিখতে চাচ্ছেন, ফর এক্সাম্পল আপনি যদি এই যে মার্জিনের বাহিরে এই জায়গায় কিছু লিখতে চান, এই যে এই জায়গায় যদি কিছু লিখতে চান, আপনারা চাইলে এই টেক্সট বক্সের সাহায্যে করতে পারেন। তো টেক্সট বক্সের সাহায্যে কিভাবে করবেন? টেক্সট বক্সটা সিলেক্ট করবেন, রাফ টেক্সটে গিয়ে ইন ফ্রন্ট অফ টেক্সট ক্লিক সিলেক্ট করে দিবেন। তারপর এই যে এই জায়গায় নিয়ে যাবেন এবং এখানে যদি এখন কিছু লিখতে চান, যেমন আমি দিলাম এখানে শিখো। ওকে, শিখো দিলাম। তারপরে এবার এটাকে বড় করে দিচ্ছি। দ্যাটস ইট, বড় করে দিলাম। হোম থেকে যে কালার করে দিলাম, বোল্ড করে দিলাম। আচ্ছা, এখন এখানে যে বক্সের যে এই যে টেক্সট বক্সটা দেখতে পাচ্ছেন, এই টেক্সট বক্সের কালার যদি আপনারা রিমুভ করতে চান কিভাবে করবেন, বা টেক্সট বক্সের বাউন্ডারিটা কিভাবে রিমুভ করবেন, সিলেক্ট করবেন, শেপ ফরম্যাটে যাবেন, শেপ ফিল থেকে নো ফিল করে দিবেন এবং শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করে দিবেন। তাহলে দেখতে পাবেন আপনার এই যে বক্সের যে কালারটা আছে সেই কালারটা চলে গেছে। দ্যাটস ইট। এভাবে আপনারা চাইলে কাজটা করতে পারেন। মানে যে জায়গায় আপনি নরমালি সচরাচর লিখতে পারেন না, লিখতে অসুবিধা হয়, তখন ওই জায়গায় আপনারা এই টেক্সট বক্সের সাহায্যে খুব সহজে লিখে ফেলতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা টেক্সট বক্সের কাজটাও জেনে নিলাম। এরপরে হলো ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্ট দিয়ে কি কাজ করবেন চলেন একটু দেখে নেওয়া যাক। ওয়ার্ড আর্টে আমি টেক্সটটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। আচ্ছা, তো এই যে টেক্সটটার মধ্যে আমি ধরেন ওয়ার্ড আর্ট অ্যাপ্লাই করব, আমি ওয়ার্ড আর্টে যাচ্ছি, এখান থেকে যে কোনো ইফেক্ট অ্যাপ্লাই করতে পারবো। তো আমি ধরেন এখান থেকে এই যে এই ইফেক্ট অ্যাপ্লাই করলাম। করার পর এবার আমরা এটাকে চাইলে একটু বড় করে নিতে পারি। আমি এই যে এখান থেকে এটাকে বড় করে নিচ্ছি। আচ্ছা, বড় করার পর এবার এই টেক্সটটা যেটা আছে এটাকে আমরা একটু এভাবে বাঁকা করব, মানে কার্ভ করব এভাবে। তো কার্ভ করার জন্য আমি চলে যাচ্ছি শেপ ফরম্যাটে। এবার এখান থেকে টেক্সট ইফেক্ট থেকে এই যে ট্রান্সফর্ম থেকে এই যে এভাবে আপনি কার্ভ করে নিতে পারেন। এই যে এভাবে খুব সহজে কার্ভ করে নিতে পারেন। এই যে বুঝতে পারছি? এই যে এভাবে খুব সহজে কার্ভ করে নিতে পারেন। এটা একটা প্রসেস। আরেকটা হলো যে এই যে এখান থেকে এই যে এভাবে করতে পারেন, এই যে এভাবে করতে পারেন, এই যে এভাবে। সুন্দর না? আচ্ছা, অনেক সময় দেখা যায় এমএস ওয়ার্ডে অনেকে বেসিক লেভেলের লোগো তৈরি করেন, তখন তাইলে আপনারা এই যে এগুলো এপ্লাই করতে পারেন। অথবা মনে করলেন আপনাদের যদি কোনো ব্যক্তিগত প্রয়োজনে কোনো ডকুমেন্ট তৈরি করতে হয় তখন আপনারা এগুলো এপ্লাই করতে পারেন। যেমন এখানে আরো রিফ্লেকশন আছে, গ্লো আছে, তারপর হলো শ্যাডো আছে। হ্যাঁ, এগুলো আপনারা এপ্লাই করতে পারেন। ঠিক আছে, তাহলে আমরা ওয়ার্ড আর্টের যে কাজটা আছে সেটা শিখে নিলাম। ওকে, এরপর কি আছে? এরপর এখানে এগুলো আমাদের আপাতত প্রয়োজন নাই। এই পাশে যেগুলো আছে এগুলো আমাদের প্রয়োজন আছে। এগুলো একটু আমরা জেনে নিই। এগুলো ব্যবহার করে এই যে ইকুয়েশন বা সিম্বল ব্যবহার করে কিভাবে গাণিতিক সমীকরণ লিখা যায় সেটা একটু আমরা এখন শিখে নিই।
তো গাণিতিক সমীকরণ বলতে কি রকম, আমরা বিভিন্ন গণিত বইয়ের মধ্যে দেখি না, গণিতের ম্যাথগুলো থাকে, এই ম্যাথ অথবা ম্যাথের সমাধানগুলো আমরা কিভাবে লিখতে হয় বা বইয়ের মধ্যে কিভাবে লেখা হয় সেই বিষয়টা আমরা এখন আলোচনা করব বা শিখব। তো সবার প্রথমে আমরা সিম্বল নিয়ে একটু আলোচনা করি। সিম্বলের মধ্যে গেলে আপনারা এই যে এই জায়গায় ফন্টের মধ্যে আপনারা সিম্বল লিখে সার্চ করবেন। সিম্বল ফন্টের মধ্যে কি করবেন, এই যে ফন্টের এই জায়গায় সিম্বল লিখে এন্টার দিবেন, তাহলে আপনারা সিম্বলগুলো দেখতে পাবেন। এই যে নিচে নামলে এখানে সকল সিম্বল দেখতে পাবেন। তো এখান থেকে অনেক সময় শুধুমাত্র আমাদের গুণ চিহ্ন প্রয়োজন হয়, ভাগ চিহ্ন প্রয়োজন হয়, অথবা এই যে ইকুয়াল নট ইকুয়াল এগুলা প্রয়োজন হয়, বা ডিগ্রিটা প্রয়োজন হয়, তখন আপনারা এখান থেকে এই যে এগুলা নিতে পারবেন। আচ্ছা, এই যে ডিগ্রিটা প্রয়োজন হয় এগুলো আপনারা নিতে পারবেন, তো আমরা এখান থেকে এটা করতে পারি। আচ্ছা, তাছাড়া এখানে যদি আপনারা এই যে এই জায়গায় যান, এই যে ইকুয়েশনে যাওয়ার পর এখানে বলছে টাইপ ইকুয়েশন হেয়ার, মানে এখানে ইকুয়েশন টাইপ করুন। আচ্ছা, ফর এক্সাম্পল আমরা একটা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র লিখতে চাচ্ছি, a প্লাস বি হোল স্কোয়ার। তো যেহেতু এখানে a প্লাস বি হোল স্কোয়ার মানে এখানে অবশ্যই ব্র্যাকেট লাগবে, তাই না? আচ্ছা, তো এখানে আমরা ব্র্যাকেট দিব, তো এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এবার আমি চলে যাচ্ছি এই যে ব্র্যাকেটে গিয়ে প্রথম বন্ধনীটা দিচ্ছি, বা প্রথম ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেওয়ার পর আবার এটাকে সিলেক্ট করলাম। আচ্ছা, করার পর এরপরে চলে যাচ্ছি স্ক্রিপ্টে, যেহেতু আমাদের পাওয়ার দিতে হবে, পাওয়ার দেওয়ার জন্য আমরা এই যে সুপার স্ক্রিপ্টে নিচ্ছি। ওকে, তো এবার এই বক্সের মধ্যে ক্লিক করে আমরা পাওয়ারটা দিয়ে দিলাম, তাই না? আচ্ছা, এবার আপনি যাই লিখবেন সব পাওয়ার হয়ে যাবে। তো যদি আপনি পাওয়ার লিখতে না চান, আপনাকে যেটা করতে হবে, কিবোর্ড থেকে এই যে রাইট অ্যারো আছে না, রাইট অ্যারো, এই রাইট অ্যারোটা প্রেস করতে হবে। রাইট অ্যারো প্রেস করলে যেটা হবে, আপনার এই যে পাওয়ার থেকে এই যে কার্সরটা যদি পাওয়ারে থাকে সেটা নিচে নেমে চলে আসবে। আচ্ছা, এরপর আপনি দেন a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার টু ab প্লাস বি স্কোয়ার, দ্যাটস ইট। তো আমরা একটা বেসিক, মানে এটা হলো একটা ক্লাস 6 এর মনে হয় ফর্মুলাগুলো শুরু হয় ক্লাস 6 থেকে, তো এরকম একটা আমরা ফর্মুলা লিখে আমাদের কাজটা করে ফেললাম। আচ্ছা, তো এটা একটা বেসিক ফর্মুলা। আমরা যদি আরও কাজ করতে চাই, এই যে ইনসার্টে যাব, ইকুয়েশনে গিয়ে এখানে আরও অনেক কাজ আছে। ফর এক্সাম্পল, আপনি যদি কি করতে চান, আপনি যদি ভগ্নাংশ টাইপ করতে চান, ভগ্নাংশ, এই যে ভগ্নাংশ, আপনি এখানে গেলেন, এই যে এটাতে ফ্র্যাকশনে গেলেন, যাওয়ার পর এইবার এই যে এখানে দেখুন ভগ্নাংশ মানে উপরে থাকে লব, নিচে থাকে হর। হ্যাঁ, তো আমরা এখানে উপরে যেটা লিখলাম সেটা হলো লব, নিচেরটা হলো হর। তো এখন আমরা যদি পাশে লিখতে চাই, আমি দিব রাইট অ্যারো, রাইট অ্যারো দেওয়ার পর ইকুয়াল দিলাম, তারপর এখানে ফলাফল দিলাম ট্রু। বুঝতে পারছি? আচ্ছা, ঠিক আছে। তো এইভাবে আমরা ভগ্নাংশ টাইপ করতে পারি। এখন কথা হলো, এই ভগ্নাংশটা যদি আপনার বাংলায় করতে হয় তখন আপনি কিভাবে করবেন? এখানে যারা নরমালি অফলাইন ব্যাচে ক্লাস করে তারা সচরাচর অ্যান্সার যেটা দিয়ে থাকে সেটা হলো, এটা জাস্ট সিলেক্ট করব, সিলেক্ট করার পরে হোমে যাব, এখান থেকে জাস্ট আমরা বাংলা ফন্ট সুতুনি আমি যে সিলেক্ট করে দেবো, তাহলে হয়ে যাবে। তো এটা কি হইলো? আমাদের এই যে ইকুয়েশনটা কি বাংলা হয়েছে? দেখেন তো এটা কি বাংলা হয়েছে কিনা। হয় নাই। আমি একটু বড় করে আপনাদের দেখাই যে এটা বাংলা হয়েছে কিনা, একটু দেখুন তো। বাংলা তো হয় নাই, তাই না? তো এখন বাংলায় কিভাবে করব? বাংলায় করা দরকার আমাদের। তো এই জন্য আমরা এটা সিলেক্ট করব, ইকুয়েশনে যাব, এবার এখান থেকে দেখেন এখানে একটা অপশন আছে এ বি টেক্সট। অপশনটার নাম কি? এ বি টেক্সট। এ বি টেক্সটের মধ্যে ক্লিক করবেন, করার পর এবার আপনারা চলে যাবেন হোম মেনুতে। এবার এখান থেকে আপনারা যেটা করবেন, এই যে এই জায়গায় ক্লিক করে আপনারা স্তুতনিয়াম যে সিলেক্ট করে দিবেন, এন্টার। দেখুন তো এবার বাংলা হয়েছে কিনা। হ্যাঁ, আর এই প্রসেস ব্যবহার করে আপনারা খুব সহজে বাংলায় করে ফেলতে পারবেন যে কোনো ভগ্নাংশ বা ইকুয়েশনকে। বুঝতে পারছি? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ইকুয়েশন বা ভগ্নাংশকে বাংলায় করতে পারবো। আচ্ছা, এরপরে আমরা আর কি কি কাজ আছে এগুলো একটু দেখে নিই। তো এখানে আরও কিছু ইকুয়েশন আছে, যেমন রেডিক্যাল, যেমন √5। তো √5 আমি এখানে দিলাম, √5 সমান, ফর এক্সাম্পল এটা দিলাম। আচ্ছা, তো দেওয়ার পর এখানে আরো আছে এই যে ফাংশন অফ, এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন আপনি ফাংশন অফ, এটা একটা ঘর আছে। তো আমরা এখানে কি করলাম, এই যে ব্র্যাকেট দিয়ে দিলাম, এই যে এভাবে ব্র্যাকেট দিয়ে দিলাম, এভাবে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম। আচ্ছা, ঠিক আছে। তারপর এখানে আর কি আছে, এখানে আপনার সামেশন আছে। আপনি যদি চান এই যে এখান থেকে সামেশনটা অ্যাপ্লাই করতে পারেন, এই যে এটা সামেশন দিয়ে কিভাবে কাজ করবেন, সামেশন এফআই এক্সআই 9 10 এর ম্যাথ আছে না কিছু। আচ্ছা, তারপর এখানে এই যে সাইন, কস, কট, এইগুলো এই যে এখানে আছে, আপনি দেখতে পাবেন কসেক, সেক, এগুলো আছে। তো আমি এখানে সাইন নিলাম, সাইন নেওয়ার পরে সাইন 90 ডিগ্রি সমান কত বলেন তো? সাইন 90 ডিগ্রি সমান কত? আচ্ছা, সাইন 90 ডিগ্রি না, 90 ডিগ্রি, ডিগ্রি লাগবে না এখানে, ডিগ্রিটা আমরা এই যে এখান থেকে দিলাম সাইন 90 ডিগ্রি। এবার এটা সমান মান কত?
1, এটার মান 1 আমি ধরে দিলাম। আচ্ছা, এখানে আপনারা অনেকে হয়তোবা চিন্তা করতেছেন যে ম্যাথমেটিক্যাল এই যে সমীকরণগুলো যদি আমরা লিখতে যাই আমাদের কি জানতে হবে? ম্যাথ জানতে হবে। বিষয়টা আসলে এমন না যে আপনার ম্যাথমেটিক্যাল সমীকরণের জন্য ম্যাথ জানতেই হবে, এমন না বিষয়টা। আপনি জাস্ট ম্যাথগুলো দেখে দেখে টাইপ করবেন। আপনাকে যদি কখনো স্কুল কলেজে যদি আপনারা জব করে থাকেন বা কোনো যদি স্কুল কলেজে জব হয়, অথবা যদি কোনো কম্পিউটার দোকানে প্রশ্ন তৈরি করতে হয়, অথবা আপনাদের যদি কখনো এই ধরনের প্রয়োজন হয়, আপনারা কিন্তু এত প্যারা নেওয়ার দরকার নেই, আপনি জাস্ট দেখে দেখে টাইপ করবেন। কিন্তু যাদের এই ম্যাথের বিষয়ে ধারণা আছে বা যারা জানেন তাদের জন্য এটা প্লাস পয়েন্ট। তাদের যদি কোথাও দেখেন যে এখানে ম্যাথটা ভুল আছে, আপনি এটা কিন্তু কি করতে পারবেন? ফিক্সড করে দিতে পারবেন। আর না জানলেও কোনো সমস্যা নাই, আপনি যার জন্য এটা তৈরি করবেন সে কিন্তু এটা চেক দিবে। যদি কোনো এরর থাকে বা কোনো প্রবলেম থাকে, এটা কিন্তু সে আপনাকে দেখাবে যে এই জায়গায় একটু ভুল আছে বা সমস্যা আছে, কারেকশন আছে, এই আর কি। তো যাই হোক, আপনাদের এটা নিয়ে টেনশন করার কিছু নেই। অনেকে টেনশন করে যে ম্যাথ তো আমরা জানি না, দুর্বল, এই সেই, আমরা কি এই ইকুয়েশনগুলোর কাজগুলো কি করতে পারবো কিনা? আসলে এগুলো কোনো কঠিন বিষয় না, সহজ। আচ্ছা, তো এখানে দেখুন এই যে অ্যাসেন্ডের এই জায়গায় দেখবেন উপরে অনেক সংখ্যা থাকে না, উপরে সংখ্যার উপরে ফোঁটা থাকে, এই যে এই টাইপের আর কি। এই ফোঁটাগুলাকে বলা হয় পৌনঃপুনিক। এই যে এখানে যে ফোঁটা দেখতে পাচ্ছেন সংখ্যার উপরে, এটাকে বলা হয় পৌনঃপুনিক। আচ্ছা, এগুলা বাস্তব সংখ্যার কিছু আর কি ম্যাথ। তো মেবি 9-10 এর বইতে আছে। আর তারপর হলো লিমিট অ্যান্ড লগ, সূচক ও লগারিদমের কিছু ম্যাথ। তো এখানে আমরা দিলাম 10 বা এখানে x দিলাম, বা এখানে এই যে এই জায়গায় x দিলাম, হয়তো এরকম। আচ্ছা, দিলাম। তারপর এখানে অপারেটর, ম্যাট্রিক্স এগুলো আছে, এই যে অপারেটর। তারপরে এই যে এই পাশে আছে হলো ম্যাট্রিক্স, এই যে ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্সে গেলে আপনারা ম্যাট্রিক্সগুলো দেখতে পাবেন কি কি ম্যাট্রিক্স আছে। যারা কম বেশি হায়ার ম্যাথ করেছেন বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, তারা কিন্তু ওই যে ম্যাট্রিক্সের ম্যাথগুলো আশা করি পেয়েছেন। এই যে ম্যাট্রিক্স, আমি ধরেন এখানে কিছু একটা লিখে দিলাম, ধরেন আর কি এভাবে। তো এভাবে বক্সের মধ্যে আপনারা কিছু লিখে নেবেন আর কি। দ্যাটস ইট, যারা জানেন তারা লিখবেন আর কি, প্রয়োজন হলে লিখে নেবেন, শেষ। তো এই ছিল আমাদের ইকুয়েশনের কাজ। আশা করি সবাই বুঝতে পেরেছেন ইকুয়েশন কিভাবে কাজ করে, কিভাবে লিখবেন, কিভাবে সমীকরণ তৈরি করবেন। এখন এই যে ইকুয়েশন টাইপ তো সবাই করতে পারবে, তাই না? এখন প্রবলেম হলো এই যে ইকুয়েশনগুলো মাঝখানে থাকে, এই পাশে থাকে, ওই পাশে থাকে, মানে একটা এক এক জায়গায় থাকে কেন? কারণ আসলে আপনারা যখন কাজ করেন আপনারা এই বিষয়গুলো খেয়াল করেন না। এই যে এটা এখন জাস্টিফাইতে আছে, আপনারা লেফট করে দিলে এটা বাম পাশে চলে আসতেছে। তো আপনারা কি করবেন? সবগুলো সিলেক্ট করে, যতগুলো ইকুয়েশন আছে সবগুলো সিলেক্ট করে যদি আপনারা এই যে এইভাবে অ্যালাইনমেন্ট চেঞ্জ করেন, চেঞ্জ হবে কিন্তু। বুঝতে পারছি? এই যে এইভাবে চেঞ্জ হবে। মাঝখানে রাখলে মাঝখানে আসবে। বুঝতে পারছি? দ্যাটস ইট। তো এটা সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করে এভাবে করলে এই যে, বুঝতে পারছি বিষয়টা? তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের সাপোর্টে জয়েন করবেন এবং আপনার সমস্যাটি সমাধান করে নেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।